জীবনের প্রত্যেকটা মানুষের লক্ষ্য, জীবনের প্রত্যেকটা মানুষের লক্ষ্য এক নয়, এক হতে পারে না। জীবন একটা সাবলীল ছন্দে চলে, আর মানুষ সেই জীবন থেকে অনেকটা আমৃত্যু সরে সরে থাকে। একটা মানুষের জীবন আরেকটি মানুষের জীবন, আরেকটি মানুষের জীবন, আরেকটি মানুষের জীবন, এগুলি এক একটি মানুষের জীবন। কিন্তু মানুষ ছাড়াও জীবন থাকে, অর্থাৎ মানুষের এই যে শরীর, এই শরীরের সব কিছু শেষ হয়ে যায় মৃত্যুতে। মৃত্যুর পর এই শরীরের কোনো কিছুই আর থাকে না, কিন্তু তার জীবন থাকে। মৃত্যুর 100 বছর পরেও তার জীবনকে নিয়ে চর্চা করা হয়, 1000 বছর পরেও। তাই জীবন আলাদা এবং মানুষ আলাদা। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু জীবনের জন্ম নেই, মৃত্যুও নেই। এটা খুব অদ্ভুত লাগবে শুনলে। জীবনের জন্ম নেই, মৃত্যুও নেই। জীবন একটা নিরবচ্ছিন্ন জীবন প্রবাহ। অর্থাৎ জীবন নানাভাবে পরিস্ফুট হয়। আমরা যদি একটু ভালোভাবে দেখি, একটু অনুধাবন শক্তি দিয়ে দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কোনো উপন্যাসের কাহিনী হোক, কোনো সিনেমার কাহিনী হোক, সেখান থেকে আমরা নায়ক বা নায়িকার যে জীবন পাই
বা কোনো পৌরাণিক কাহিনী হোক, সেখান থেকেও আমরা যে জীবনটা পাই তার সঙ্গে আমাদের শরীরের কোনো রকম সম্পর্ক নেই। অর্থাৎ এই শরীরের চারটে অবস্থা রয়েছে, চারটে কন্ডিশন। এক হচ্ছে জন্ম, 2 ব্যাধি, 3 বার্ধক্য এবং মৃত্যু। তবে সবার ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে এই চারটের সুযোগ ঘটে না। অনেকে 3টির মধ্যেই এই পৃথিবী ত্যাগ করেন, কিন্তু তবুও তাদের মধ্যেও কেউ কেউ জীবনের একটা জীবন রেখে গেছেন, জীবন্ত জীবন, প্রতিমূর্তি। অল্প সময়ের মধ্যে সে সুকান্ত হোক, ক্ষুদিরাম বসু হোক, স্বামী বিবেকানন্দ হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, ঋতুপর্ণ ঘোষ হোক, অল্প সময়ের মধ্যে তা একটা জীবন রেখে গেছে। অর্থাৎ আমার যে মূল বক্তব্য সেটা খুব পরিষ্কার। জীবন আর মানুষ এই দুটি পৃথক। আমরা নানা শিল্পকর্মের মধ্যে লক্ষ্য করি, ধরুন 1.5 ঘন্টার কোনো এক সিনেমায় কি লক্ষ্য করি? লক্ষ্য করি সেখানে একটা জীবন আছে, যে জীবন সত্যি সত্যি আমরা কাঁচের ভেতরে দেখছি, তবু তার এতটা ক্ষমতা যে আমাদের মতো দর্শক বা শ্রোতার চোখে জল ঝরে পড়ে। আমরা জানি যে এটা একটা চলচ্চিত্র বা সিনেমা, বা এটা একটা উপন্যাস বা গল্প, সে বাস্তব হোক আর কল্পিত হোক। কেন? আমরা মানুষ অপেক্ষা তার জীবনকে বেশি বোঝার চেষ্টা করি। এটা আজকে বলে নয়, এটা বরাবর চলে আসছে। মানুষ অপেক্ষা আমরা তার যে জীবন, সেই
জীবনটাকে অনেক বেশি প্রাধান্য দিই এবং বোঝার চেষ্টা করি। এখন এই যে জীবন জীবন বলছি, এই জীবনের কাঠামোটা কি? এই জীবনের সংজ্ঞা কি? আগেই আমি বলেছি, জীবন হচ্ছে নিরবচ্ছিন্ন জীবন প্রবাহ। জীবন কোথাও গিয়ে থেমে যায় না, আবার জীবন কোথাও থেকে শুরু হয় না। জীবন একটা লম্বা, অতি লম্বা একটা রাস্তা। তার মধ্যে কোনো কোনো ব্যক্তি ঢুকে পড়ে এবং আমরা তাদের অনুসরণ করি। তারা আমাদের অনুপ্রেরণা হয়ে যায়। সে যে কোনো জীবন হতে পারে। সে ভাবগতভাবে আমাদের যেমন প্রকৃতি, আমাদের যেমন মনের ভাব, সেই ভাব অনুসারে জীবন, আমাদের জীবন তার জীবনকে খোঁজে। বলবেন এটা কেমন হলো? এটা খুব সহজ। ধরুন, যিনি বিজ্ঞানী, তিনি কার জীবনকে আদর্শ করবেন? অবশ্যই কোনো বিজ্ঞানীর জীবনকে আদর্শ হিসেবে বা অনুপ্রেরণার বিষয় হিসেবে গ্রহণ করবেন। তিনি কখনোই একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনকে গ্রহণ করবেন না। যিনি রাজনীতিবিদ, তিনি অবশ্যই একজন রাজনীতিবিদের জীবনকে তার জীবনে অনুপ্রেরণার জন্য কাজে লাগাবেন। তিনি কখনোই একটা নায়কের জীবনকে বাজবেন না। একজন ধর্মপরায়ণ ব্যক্তি, তিনি অবশ্যই একজন ধর্মপরায়ণ ব্যক্তির জীবনকেই বেছে নেওয়ার চেষ্টা করবেন। একজন অসৎ মানুষ, তিনিও তার জীবনে একজন অসৎ মানুষকেই বাছার চেষ্টা করবেন। একজন অত্যাচারী মানুষ, তিনি একজন অত্যাচারী মানুষকেই তার জীবনের অনুপ্রেরণা ভাববেন। একজন ডাক্তারের কাছে কখনো একজন সন্ন্যাসী অনুপ্রেরণার বিষয় হতে পারেন। এটা যদি কেউ বলে, তাহলে তার সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমাদের মনের যেমন ভাব, আমাদের অনুপ্রেরণাও তাই। একজন সাধারণ সংসারী মানুষ, তাদের জীবনের অনুপ্রেরণা কি? একজন সাধারণ মানুষ যিনি একটা চাকরি করে
বা একটা ছোট ব্যবসা করে বা বড় ব্যবসা করে বা কৃষিক্ষেত্রে পরিশ্রম করে বা কলকারখানায় পরিশ্রম করে জীবন চালান, তার কাছে জীবনের অনুপ্রেরণা কি হবে, কি হয়? তার কাছে জীবনের অনুপ্রেরণা সেটাই হয় কিরকম? একজন ধরুন প্রাথমিক স্কুলের শিক্ষকের জীবনের অনুপ্রেরণা বিষ্ণুনগরে যারা শিল্পী আছেন, যারা বালুচুরি তৈরি করেন, তারা হতে পারেন, কখনোই না। সেই শিল্পী যদি পদ্মশ্রীও পায়, রাষ্ট্রপতি পুরস্কার পেলেও হতে পারে না। একজন পুলিশ তার জীবনের অনুপ্রেরণা কখনো একজন মৎস্যজীবী হতে পারে না। সে মৎস্যজীবী যদি রাষ্ট্রপতি পুরস্কার পান, রাজ্যসভার সদস্য হন, তবুও না। অর্থাৎ জীবনের অনুপ্রেরণা মানুষের যে ব্যক্তিভাব সেখান থেকে আসে। এই যে আমাদের যুব সমাজ প্রবল শক্তিশালী, কিন্তু তাদের অনুপ্রেরণা সবই হতে পারে, কারণ এই বয়সটাই বাঁধা টপকে যাওয়ার শক্তি অত্যন্ত বেশি থাকে। এখানে সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে, তাদের জীবন থেকে শুরু করে, অ্যাথলিটদের জীবন থেকে শুরু করে, রাজনীতিবিদদের জীবন থেকে শুরু করে, ঋষি মনীষী, বিপ্লবী, সাধু সন্ন্যাসী, পীর ফকির, সকলের জীবন এদের কাছে নিঃসন্দেহে আদর্শ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন, এটা টিকবে কত, কে কতটা বহন করতে পারে? স্বপ্ন তো সবাই দেখে, প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন দেখার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু এটা বাস্তবায়িত হওয়া খুব কঠিন, এটাকে বয়ে নিয়ে যাওয়া আরো কঠিন। বইব বললেই তো আর বওয়া যায় না। আমরা যা কিছু ভাবি তাই কি ঘটে? কখনোই ঘটে না। এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আমি যে বিষয়ে এসেছিলাম, যে জীবন আর শরীর এই দুটি আলাদা। অর্থাৎ জীবন, যে কোনো ব্যক্তির জীবন, সেটা সামগ্রিক জীবনের সঙ্গে পরিণত হয়, সেটা কারো ব্যক্তিগত থাকে না। আর শরীর মৃত্যুর পর যার যেমন সংস্কার, সেই সংস্কার অনুযায়ী গতিপ্রাপ্ত হয়। তবে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তাহলে অবশ্যই সেখানে তো আর প্রাকৃতিকভাবে শরীরের বিনষ্ট হয়। বিষয়টা হচ্ছে যে জীবন আগে, তারপর আমরা মানুষ।
এটা কখন থেকে হলো? কারণ মানুষ ছাড়া মানুষের জীবন এটা কিভাবে সম্ভব? এখন বিষয়টা হচ্ছে, আমরা এই যে এত চিৎকার করি সারা পৃথিবী জুড়ে, কি চিৎকার করি? এই পৃথিবীর বুদ্ধিমান জীব মানুষ, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব মানুষ। অবশ্যই মানুষ কিন্তু তার জীবনে যত কিছু অর্জন করেছে সেটা তার পরিশ্রমের ফল। এখন প্রশ্ন উঠবে, এটা কি করে হয়? আমরা জীবনে এমন কি অর্জন করলাম? এখন আমার প্রশ্ন, আমরা কি অর্জন করিনি? মানুষ এমন একটা প্রাণী যে প্রাণী জঙ্গলের হিংস্র পশু বাঘ সিংহকেও নিজের অধীনে ব্যবহার করতে পারে। এমনকি হিংস্র সাপকেও মানুষ রক্ষণাবেক্ষণ করে। মানুষ প্রকৃতির বিভিন্ন প্রাণীর কাছে বিভিন্ন গুণ অর্জন করে তার জীবনকে সমৃদ্ধ করেছে। মানুষ যখন বন্য অবস্থায় ছিল, যখন একসঙ্গে মানুষ পশুদের মতো জীবনযাপন করত, সেখান থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষ বিভিন্ন প্রাণীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে। এটা আমরা খুব প্রায়ই ভুলে যাই আর কি। আজ পর্যন্ত বিভিন্ন প্রাণীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষা গ্রহণ করে সেটাকে তার জীবনে সমৃদ্ধি হিসেবে প্রয়োগ করছে এবং মানুষের জীবন ক্রমশ বিকাশময় হয়ে উঠছে। এখন প্রশ্ন উঠবে যে এই সময় মানুষ কোন প্রাণী পশু পক্ষীর কাছে কি শিখছে? মানুষ কিন্তু শিখছে। দেখবেন বছর 20 আগে বা 15 আগে প্রায় একটা কথা শোনা যেত যে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে সেই হনুমানের উপদ্রব হচ্ছে, প্রায় শোনা যেত। এবং গ্রামে গঞ্জে প্রায় ভাল্লুক, বাঁদর, সাপ এগুলি খেলা দেখাতে আসত। ভালুক নাচ, সাপের খেলা। আজকে মানুষ সেই সাপকে পালন করছে এবং সেই সাপকে পালন করে তার বিষ গ্রহণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ঔষধ তৈরিতে সাহায্য করছে এবং এর সঙ্গে সরকারেরও একটা অবশ্যই সহযোগিতা আছে। আগে দেখবেন সার্কাসে বাঘ, সিংহ, হাতি অনেক কিছু ব্যবহার করা হতো। এখন সরকার সেগুলি বন্ধ করে দিয়েছে। মানুষ এদের কাছ থেকে শিখেছে অনেক কিছু। কি শিখল?
যেটা শিখেছে, যেমন সাপের একটাই ধর্ম সর্পত্ব, বাঘের একটাই ধর্ম ব্যাঘ্রত্ব, ঠিক সেরকম মানুষের একটাই ধর্ম মনুষ্যত্ব। আজকে আমরা কিন্তু রাস্তাঘাটে এটা দেখি না, 10 বছর আগেও দেখতাম যে কোনো কুকুর বসে থাকলে চায়ের দোকানদার ইচ্ছে করে গরম জলটাকে কুকুরের গায়ে ফেলে দিতেন এবং কুকুরটা ভয়ঙ্করভাবে আর্তনাদ করত। এটা কিন্তু এখন খুব কম দেখা যায়। আগে কথায় কথায় বিভিন্ন বাড়িতে লাঠি নিয়ে, একটা ছোট লাঠি থাকতো, রান্নাঘরের দিকে গেলেই বেড়ালকে মারা হতো। এখন কিন্তু পশুদের ওপর এই ধরনের নির্যাতন যেগুলি হতো সেগুলি কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমরা তাদের জীবন থেকে শিখেছি। তারপরে পরবর্তীকালে আমরা নানাভাবে দেখেছি যে এই পশুরাই, এই হনুমান, এই কুকুর, এই বেড়াল, এই পশুরাই, তাদের মধ্যে মমত্ববোধ। একটা সদ্যজাত বাচ্চাকে পাহারা দিচ্ছে কে? কুকুর, সারা রাত্রি ধরে। এগুলি দেখেছি। একটা হনুমান ক্ষতবিক্ষত হয়েছে, 2 হনুমানের ঝগড়ায় সেই হনুমান গিয়ে ডাক্তারের চেম্বারে বসে আছে, তার পা থেকে রক্ত পড়ছে। এগুলি আমরা দেখেছি। কিন্তু মানুষের একটা গুণ আছে, মানুষ ভিতরে এক, ওপরে আর এক। সে ওপরে কখনোই স্বীকার করবে না, করবে অনেকটা পরে। তো জীবন আলাদা জিনিস এবং আমাদের শরীর আলাদা জিনিস। এ দুটি সম্পূর্ণ আলাদা। দুটি একই সঙ্গে কখনো এক পথে হাঁটে, কখনো অন্য পথে হাঁটে। এখন আমাদের জীবনে, মানুষের জীবন আমরা যা পেয়েছি সেটা সম্পূর্ণ কিন্তু মানুষের নয়। যেমন আমরা যা খাই, আমরা সব রকম খাবার খাই, সর্বভুক প্রাণী। কেন না, সমস্ত রকম যে প্রাণী, তাদের যে খাবার, সেই খাবার খেতে আমরা অভ্যস্ত। আমরা শাকও খাই, আমরা দুগ্ধকেও পান করি, আমরা মাছ মাংসও খাই। এখনও অনেকে আছেন রান্না হতে হতে 1 পিস তুলে খান আর কি। তা আমরা সর্বভুক প্রাণী। আমাদের জীবনের ব্যাপ্তি খুব বড়। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে জীবনের ব্যাপ্তি বড়, তার কারণটা হচ্ছে আমাদের দীর্ঘ লম্বা লড়াইয়ের ইতিহাস। আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি, দীর্ঘদিন, এবং আমাদের বুদ্ধি সব প্রাণীর থেকে বেশি। প্রথমত দীর্ঘ লড়াই, আর দ্বিতীয়ত বুদ্ধি বেশি। এর সঙ্গে যে বিষয়টি জড়িত হয়েছে সেটা হচ্ছে পরিশ্রম। এই দীর্ঘ একটা রাস্তা আমরা বেয়ে আজকে 2021-এ দাঁড়িয়েছি। আমরা আমাদের বুদ্ধিকে সর্বাধিক পরিশ্রমের মাধ্যমে আমরা প্রয়োগ করেছি। তাই আমাদের জীবনের ব্যাপ্তিটা খুব বড়, অনেকটাই বড়। তাই এই জীবনের মধ্যে আমরা অনেকেই চলার সময় পথ হারিয়ে ফেলি জটিলতার কারণে। আমাদের সম্মুখে অনেক রকম জীবনের হাতছানি দেখা যায়,
অনেক রকম জীবন, বিভিন্ন জীবনের হাতছানি বিভিন্ন মানুষকে প্রভাবিত করে, যে আমি কোন জীবনটা আমার জন্য, বা আমার জীবনের সঙ্গে কোন জীবনটা খাপ খাবে, আমি কোন জীবনটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো, যার উপর নির্ভর করে জীবন যাত্রা। এর ফলে কিন্তু আমরা অনেকেই পথভ্রষ্ট হই। ফলে আগে আমাদের জানা উচিত যে আমার মনোভাব কীরকম, আমার মানসিক ব্যাপ্তিটা কীরকম। তারপরে আমাদের দেখা উচিত যে আমরা কোন জীবন পথে চলব। তারপরেই কিন্তু এটা পরিষ্কার করা সম্ভব হবে যে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে আমরা কতটা সার্থক করে তুলতে পারব। এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নিয়ে আমরা কতখানি মনুষ্যত্বের পরিচয় বা আমাদের জীবনের পরিচয় বা কর্ম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছুটা হলেও রেখে যেতে পারব, তখনই এটা পরিষ্কার হবে যখন আমি আমাকে জানব, আমার মনের ভাবটাকে জানব, আমার ব্যাপ্তিকে জানব, এবং আমি ঠিক সঠিকভাবে সেই একটা সঠিক জীবনকে চয়ন করতে পারব। তবেই আমাদের জীবন সঠিক পথে চলবে।